এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নতুন ইসির জন্য নাম প্রস্তাব করছে আওয়ামী লীগ বিএনপি, সার্চ কমিটিকে 12 নাগরিকের মত। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিমান ও ওয়াসায় দুদক, চট্টগ্রাম কাস্টমসে অনিয়ম পাওয়ার দাবি। ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারির শেষ দিনে স্বর্ণময় বাংলাদেশ, নারী এককে হীরামণির চমক। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে দুর্নীতির খোঁজে দুদক। মতামত পাঠাতে পারেন এসএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। অরাজনৈতিক ব্যক্তিদের নির্বাচন কমিশনের নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে মত বিনিময়ে এই পরামর্শ দেন তারা। 1 ফেব্রুয়ারি আরো 5 বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করবে সার্চ কমিটি। বেলা 3:15টায় জাজেস লাউঞ্জে আসেন সার্চ কমিটির সদস্যরা। এরপর আলোচনায় যোগ দিতে একে একে আসেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। বিকেল 4:15টার দিকে শুরু হয়ে 2 ঘন্টা চলে বৈঠক। পরে নাগরিক প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশনের কারো নাম চায়নি সার্চ কমিটি। অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিদের ইসিতে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পলিটিক্যালি নিউট্রাল হতে হবে। সব মানুষেরই একটা পলিটিক্যাল মতাদর্শ থাকে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এমন হতে হবে যে তারা অতীতে ছাত্র জীবনে হোক কিংবা পরবর্তী কর্মজীবনে হোক, তারা কোনো ধরনের কোনো রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত ছিলেন না। স্বাধীনতার মূল্যবোধ আছে, যারা ত্যাগ তিতিক্ষা নজির রেখেছে, যাদেরকে দেশের মানুষ অ্যাকসেপ্টেবল অনেস্ট ইন্টিগ্রিটিওয়ালা লোক মনে করে, তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। নির্বাচন ভণ্ডুল কিন্তু নির্বাচন কমিশনও করে না, সার্চ কমিটিও করবে না। নির্বাচন যদি অস্বচ্ছ হয়, অন্যরকম হয়, সেটার জন্য মূলত দায়ী থাকে রাজনৈতিক দলগুলি। 1 ফেব্রুয়ারি 2 জ্যেষ্ঠ সাংবাদিক সহ আরো 5 জনের মতামত নেবে সার্চ কমিটি। তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ। মেজরিটির মতামত হলো এটাই যে যাদের পার্টিজান নন আর কি, সেরকম লোককে বাছাই করার পরামর্শ দিয়েছে। সৎ, নিরপেক্ষ, দক্ষ, মাঠ প্রশাসন অভিজ্ঞ এরকম লোককে যেন বাছাই করা। এদিকে রাজনৈতিক দলগুলোর দেওয়ার নাম নিয়ে মঙ্গলবার বিকেল 4টায় আলোচনায় বসবেন সার্চ কমিটির সদস্যরা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সার্চ কমিটিতে নাম পাঠানোর সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। রাত 8:30টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অগ্রগতি দিতে চাই, আলোর পথে নিয়ে যেতে চাই, সুন্দর জীবন দিতে চাই, এই লক্ষ্য নিয়ে কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। কারণ আমাদের নীতি ভালো, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই বলে আমরা সফলতা অর্জন করতে পারি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নিবন্ধিত শরিক দলগুলো সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের নাম পাঠাবে বলে জানিয়েছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। দুপুরে নয়াপল্টনে জোটের দলগুলির মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মহামান্য রাষ্ট্রপতি আমাদের মধ্য থেকে বিএনপি সহ 6টা পার্টিকে ডেকেছিলেন, তো আমরা সবাই ছিলাম। তো নাম পাঠানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছেছি। তবে কার কি নাম কখন কিভাবে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাত 8টার পরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক করেছে আদালত। ঢাকায় 3য় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত দুপুরে এই আদেশ দিয়েছেন। এদিন খালেদার আত্মপক্ষ সমর্থন নিয়ে আদালতে চলে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের বাগবিতণ্ডা। সোমবার বেলা 11টার দিকে বকশীবাজারের অস্থায়ী আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 342 ধারায় আত্মপক্ষ সমর্থনের কথা ছিল খালেদা জিয়ার। তবে আদালত বসার পর খালেদা জিয়াকে জেরা না করার আবেদন তার আইনজীবীদের। মামলাটি আবারও তদন্তের পর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন বলে একের পর এক আবেদন করতে থাকেন তারা। আদালত আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নেয়ার উদ্যোগ নিলেও তা বাধাগ্রস্ত হয় আইনজীবীদের হট্টগোলে।
পরে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। মাননীয় আদালতের সময় ক্ষেপণ করার জন্য, মামলাকে বিলম্বিত করার জন্য গত 4 বছরে ওনারা যে প্রচেষ্টা নিয়েছেন তারই একটা সফল প্রচেষ্টা আজকে। অধিক হারে অনেক আইনজীবী তারা আসেন এবং একজন সিনিয়র বলেন, তারপরে কিছুক্ষণ পর আরেকজন সিনিয়র বলেন, আরেকজন সিনিয়র বলেন, তারপরে আবার আরেকজন সিনিয়র বলেন। আদালতে পোশাকধারী পুলিশ সদস্য থাকার বিরোধিতা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিজ্ঞ আদালত অনুগ্রহ করে দয়া পরবশ হয়ে এটা আমাদের সাবমিশন বিবেচনায় নিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী বৃহস্পতিবারে তিনি এই মামলা এই আবেদনের উপর একটা আদেশ দেবেন এবং তার পরবর্তী কার্যক্রম যেটা হয় 342 হতে পারে তিনি গ্রহণ করবেন। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলারই শুনানি হবে। এদিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিচার বিভাগ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। মামলা পরিচালনা ও আসামি আনা নেওয়ার সুবিধার জন্য ঢাকা ম্যাজিস্ট্রেসি কোর্ট কেরানীগঞ্জে সরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব বিষয়ে কথা বলেন প্রধান বিচারপতি। প্রথমবারের মতো কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গার্ড অব অনার জানায় কারা পুলিশ। পরিদর্শনের শুরুতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওপর একটি ধারণাপত্র তুলে ধরা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কয়েদি রাখা ও তথ্য সংরক্ষণের সেকেলে পদ্ধতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের একটু প্রবলেম আছে যে সবচেয়ে বিচার বিভাগটা হলো রাষ্ট্রের নেগলেক্টেড সেক্টর। আমাদের ডিজিটালাইজেশন পদ্ধতি আমরা এখনো করতে পারিনি। আমাদের রেজিস্ট্রিগুলা ম্যানুয়ালি রেকর্ড করা হয়, সবগুলা কয়েদিদের করা হয়। এতে হাজার হাজার মামলা হাতে রেকর্ড করতে করতে অনেক কয়েদি আছে 6 মাস বছরখানেক পর্যন্ত হাজিরা দিতে হয় না, মানে ট্র্যাক করা যায় না। এতে গিয়ে অনেক কয়েদি প্রবলেম হয়। প্রধান বিচারপতি জানান, যে আসামিদের মামলা দীর্ঘদিন ঝুলে আছে তাদের বিষয়ে খোঁজ নিতে তিনি কারাগার পরিদর্শন করছেন। বিচার কাজের সুবিধার্থে ম্যাজিস্ট্রেট আদালত পুরান ঢাকা থেকে স্থানান্তরের তাগিদ দেন প্রধান বিচারপতি। তো আমি কর্তৃপক্ষের কাছে আবার বলবো যাতে ম্যাজিস্ট্রেসি কোর্ট এখানে যদি নিয়ে আসা হয় তাহলে সরকারের সাশ্রয় হবে, টাকা পয়সার গাড়ির সংকুলান হবে। এখানে কয়েদিদের আনা নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক গাড়ি নেই, এটা আমি জানি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাঠাগারের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সহ 1 লাখ টাকার বই উপহার দেন প্রধান বিচারপতি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, ঢাকা ওয়াসা এবং চট্টগ্রাম কাস্টমস হাউস পরিদর্শন করে দুর্নীতি তথ্য সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রাম কাস্টমসে প্রতিটি ধাপে দুর্নীতি তথ্য পাওয়ার কথা জানিয়েছেন দুদক কমিশনার আমিনুল ইসলাম। অভিযোগ প্রমাণ হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার সকাল 10টায় চট্টগ্রাম কাস্টমস ভবনে যান দুদকের এক কমিশনার, 2 মহাপরিচালক সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা। এ সময় কাস্টমসের বিভিন্ন শাখা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পরে দুদকের কমিশনার আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, কাস্টমসের প্রতিটি ধাপে অনিয়মের তথ্য পেয়েছেন তারা। পত্রিকা এবং ভিডিও ফুটেজে যে ছবিগুলো এসছে, আমি জানতে পারলাম যে তাদের এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই ঘটনার পরে কাস্টম হাউস বসে থাকবে না, কাস্টম হাউস সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছেন। এদিকে রাজধানীর বলাকা ভবন পরিদর্শনে যায় দুদকের আরেকটি দল। ক্রয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে দুর্নীতির তথ্য সংগ্রহে কথা বলে বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে। বিমানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেই বিষয়গুলো বের করে আনাটাই আমাদের দায়িত্ব। সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে, টেন্ডারে হতে পারে, সরবরাহে হতে পারে, মেনটেন্যান্সে হতে পারে। প্রকৃত দুর্নীতিবাজদের ধরতে কমিশনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানের আইন, বিধিবিধান, পরিচালনা পদ্ধতি
অপচয়ের কোনো দিক আছে কিনা, অনিয়ম কিছু আছে কিনা, এই বিষয়গুলো ওনারা পর্যালোচনা করবেন। একই সময়ে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবন পরিদর্শন করে দুর্নীতির তথ্য উপাত্ত সংগ্রহ করে দুদকের আরেকটি দল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। যৌতুক না পেয়ে আত্মহত্যায় প্ররোচিত করলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে যৌতুক নিরোধ আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগের 3টি যৌতুক বিরোধী আইন একত্রিত করে নতুন আইন করা হচ্ছে। এতে যৌতুকের কারণে কনের মারাত্মক অঙ্গহানি হলে নির্যাতনকারীর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হবে, আর সাধারণ অভিযোগ হলে 3 বছরের কারাদণ্ড হতে পারে। তবে অভিযোগ মিথ্যা প্রমাণ হলে অভিযোগকারীর 1 বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। পাশাপাশি ভুক্তভোগীর ক্ষতি বিবেচনায় বরকে অর্থদণ্ড ও কনের আমৃত্যু ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার রায়ও দিতে পারবেন আদালত। যৌতুকের জন্য কাউকে প্ররোচিত করা হয় বা অঙ্গহানি ঘটায়, তার জন্য শাস্তির একটু কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হইবেন। 14 বছর। খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছি অনুপম দেব আপনার কাছে। অনেকগুলি স্বর্ণ আজকে। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে 9টি স্বর্ণ পদকের লড়াই ছিল, এর মধ্যে 6টি জিতে নিয়েছি আমরা। কি আনন্দ। চমৎকার। এবং আমাদের মেয়েরা হ্যাঁ, এবং পুরুষদের কম্পাউন্ড স্বর্ণ কিন্তু আছে। হ্যাঁ, পুরুষরা জিতেছে। পুরুষদেরও একটু দাম দেওয়া উচিত একটুই। এই খবরগুলো জানিয়ে দিব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আরো কিছু খবর আছে, সেগুলো হচ্ছে একদিন হাতে রেখে জয় পেল ইস্ট জোন, নাইমের ডাবলের আক্ষেপের দিনে ফজলে রাব্বির সেঞ্চুরি। তৃতীয় বাংলাদেশ ওপেন শুরু বুধবার। প্রথম 2 আসরের আক্ষেপ ঘোচাতে সিদ্দিকুরের বাধা অসুস্থতা। নটা 28 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে চমক দেখিয়েছেন হীরামণি। নারী এককের রিকার্ভে স্বর্ণ জিতেছেন তিনি। শেষ দিনে 9 স্বর্ণ পদকের লড়াইয়ে 6টি জিতে নিয়েছে স্বাগতিক আর্চাররা। দলগত পুরুষ কম্পাউন্ড এবং রিকার্ভের পর স্বর্ণ এসেছে নারীদের দলগত রিকার্ভেও। ঘরের মাঠে আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রধান অস্ত্র ছিল দলগত সামর্থ্য। আসরের শেষ দিনে সেই সামর্থ্যের প্রমাণ রেখে টিম ইভেন্টে সবগুলো স্বর্ণ ঘরে রেখে দিয়েছে বাংলার আর্চাররা। তবে দলগত ইভেন্টের পাশে একমাত্র চমক ছিল নারী এককে হীরামণির স্বর্ণজয়। 5টি দলগত ইভেন্টের স্বর্ণের পাশে তাই হীরামণির পদকটি একটু বেশি উজ্জ্বল। নারী একক রিকার্ভে আজারবাইজানকে পেছনে ফেলেন হীরামণি। নারীদের কম্পাউন্ড এককে অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া হয় বন্যা আক্তারের। ইরাকের ফাতিমার 135-এর বিপরীতে বন্যার স্কোর ছিল 133। মাত্র 2 পয়েন্টের জন্য আরও একটি স্বর্ণ থেকে বঞ্চিত হতে হয় বাংলার তীরন্দাজদের। তবে সে আক্ষেপ ঘুচিয়েছেন দলগত ইভেন্টের আর্চাররা। ব্যক্তিগতভাবে ব্যর্থ হলেও দলের সাথে স্বর্ণ জিতে মান বাঁচিয়েছেন শ্যামলী রুমানরা। আমি ইন্ডিভিজুয়ালি কিছু দিতে পারিনি দেশকে, কিন্তু টিমে আমার টিমে এটা দিয়ে তারপরে শুরু থেকে আমরা গোলটা নিছি, তার কারণে আমার আরও উৎসাহ ছিল, যে আমাদের কনফিডেন্সও হাই ছিল যে আমরা আজকে মেয়েদের টিমেও আমরা গোল্ড নেব, এবং আমার টিমমেটরা আমাকে অনেক সহযোগিতা করছে। মিক্স দলগত এবং দলগততে 2টি স্বর্ণ জয় করছি, এই জন্য আমার যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি। এটা আমি এখন অত্যন্ত খুশি। 3 জনে একটা সমন্বয়ে কথা বলছিলাম যে আমরা যদি জাস্ট ইয়েলোর ভিতরে অ্যারোটা রাখতে পারি তাহলে অবশ্যই আমরা জিতবো। জাস্ট সেটাই ফলো করছি আমরা, আর কোনো কিছু ফলো করিনি। রিকার্ভ টিম ইভেন্টে পুরুষ এককে ভুটানকে হারিয়েছে রুমান তামিমুলরা। নারীদের একই ইভেন্টে নেপালের বিপক্ষে জয় পেয়েছে বিউটি শ্যামলীরা। কম্পাউন্ড টিম ইভেন্ট সহ মিক্সড রিকার্ভ ও মিক্সড কম্পাউন্ডেও বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে ইরাক, মালয়েশিয়া ও ভুটানের মতো দলগুলো। শিষ্যদের পারফরমেন্সে তাই খুশি কোচও। স্কোরিং নিয়ে আমি খুশি, কারণ আমাদের যে মাঠের স্কোর বা ইন্টারন্যাশনাল লেভেলের যে স্কোর
তাতে আমরা সেম পর্যায়ে আছি এবং আমাদের যে র্যাঙ্কিং, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, এই র্যাঙ্কিংয়ে যথেষ্ট আমরা এগিয়ে যাবো আশা করছি। 15 দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট আসছে নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের বড় টনিক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস ফেডারেশনের। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ বগুড়ায় একদিন হাতে রেখেই ওয়ালটন সেন্ট্রাল জোনকে 9 উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। সিলেটে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হয়েছেন নর্থ জোনের নাইম ইসলাম। তৃতীয় দিন শেষে ফজলে রাব্বির সেঞ্চুরিতে 198 রানে পিছিয়ে সাউথ জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 1 উইকেটে 65 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। আগের দিনের অপরাজিত রকিবুল হাসান মাত্র 1 রান যোগ করে 30 রান করে আউট হন। শামসুর রহমান আউট হন 51 রান করে। ইস্ট জোনের বোলারদের নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি আর কেউ। 198 রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। এর ফলে ইস্ট জোনের লক্ষ্য দাঁড়ায় মাত্র 56 রান। ছোট লক্ষ্যে সাফল্য পেতে খুব বেশি বেগ পেতে হয়নি ইস্ট জোনকে। ডাবল সেঞ্চুরিয়ান লিটন 6 রান করে আউট হলেও মেহেদি মারুফ এবং জাকির হাসান অনায়াসেই পৌঁছে যান লক্ষ্যে। এর আগে প্রথম ইনিংসে 224 রান করে সেন্ট্রাল জোন, জবাবে লিটন কুমারের ডাবল সেঞ্চুরিতে 367 রান করে ইস্ট জোন। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হয়েছেন নাইম ইসলাম। আগের দিনের 176 রানের সাথে যোগ করেন মাত্র 9 রান। 185 রান করে আউট হন তিনি। এর আগে তাইজুলও সঙ্গ দিতে পারেননি বেশিক্ষণ। অপরাজিত 8 রান করা তাইজুল আউট হন 16 রান করে। 9 উইকেটে 492 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নর্থ জোন। আব্দুল রাজ্জাক নেন 5 উইকেট। জবাবে ভালো শুরু করে সাউথ জোন। শারিয়ার নাফিস ও ফজলে রাব্বির উদ্বোধনী জুটিতে আসে 80 রান। 42 রান করেন নাফিস, এনামুল বিজয় করেন 13, তুষার ইমরান সঙ্গ দেন রাব্বিকে, 47 রান করেন তিনি। মোহাম্মদ মিঠুন আউট হন 30 রান করে। তবে অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নেন রাব্বি। তৃতীয় দিন শেষে 4 উইকেটে 294 রান করেছে সাউথ জোন। রাব্বি 121 এবং মোসাদ্দেক সৈকত অপরাজিত আছেন 34 রানে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের আগের 2 আসরে ব্যর্থ সিদ্দিকুর রহমান এবার সাফল্যের প্রত্যাশায়, যদিও অসুস্থতায় সেরাটা দিতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। দেশের গলফে সবচেয়ে বড়, সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। এবার অংশ নিচ্ছেন 22 দেশের প্রায় 125 গলফার। বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর বসুন্ধরা বাংলাদেশ ওপেন দেশের গলফকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিং করেছে। কুর্মিটোলা কোর্সে প্রথম 2 আসরে বিবর্ণ সিদ্দিকুর। ঘরের ছেলে দুবারই লিডার বোর্ডের 30-এর বাইরে। তৃতীয় আসরেও ফেভারিটের তকমা নিয়েই নামবেন সিদ্দিকুর। পরিচিত কন্ডিশনে তাকে ঘিরে প্রত্যাশা সবচেয়ে বেশি। তৃতীয় এশিয়ান ট্যুরের আক্ষেপ ঘোচাতে পারবেন কি? বাংলার নাম্বার 1 অসুস্থতায় মানসিকভাবে চাঙ্গা নেই সিদ্দিক। ইনজুরির কোনো কিছু নাই এখন, কারণ এটার জন্য আমি অনেক কাজ করেছি, আমার অনেক এক্সারসাইজ করতে হয়েছে এবং হচ্ছে, তো ইনশাল্লাহ এটা আশা করি আর কোনো বদার করবে না। আগের 2 আসরে শিরোপা বাগিয়েছেন 2 বিদেশি। বিদেশিদের টেক্কা দিয়ে এবার স্বাগতিকদের প্রাধান্য থাকবে কি? সিদ্দিকুর আশাবাদী লিডার বোর্ডের ওপরেই থাকবে দেশীয় গলফারদের নাম। আমি আশা করি যে আমাদের বাংলাদেশের কেউ একজন আমরা ট্রফিটা রাখতে পারবো ইনশাল্লাহ, আমি এক কথায় বলতে পারি। বিকজ আমাদের আগের কয়েকটা টুর্নামেন্ট যে পারফরমেন্স আমরা দেখেছি সেই অনুপাতে আমরা অনেক ভালো করাটাই স্বাভাবিক। এশিয়ান ট্যুরের মান অনুযায়ী কোর্সের পরিচর্যা, সাজসজ্জাও শেষ। এখন শুধু গলফ উৎসবের অপেক্ষা। বুধবার থেকে 4 দিন ব্যক্তিগত নৈপুণ্য আর তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাতবে কুর্মিটোলার সবুজ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরে এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। হজ প্যাকেজের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এবছর সরকারি বেসরকারি 2 ব্যবস্থায় বাড়ছে খরচ। সরকারিভাবে হজ যাত্রায় এবার বেশি খরচ করতে হবে 14 থেকে 21,000 টাকা, আর বেসরকারিভাবে মৌলিক খরচ বাড়ছে 1096 টাকা। বাধ্যতামূলক করা হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট। সরকারি বেসরকারি 2 ব্যবস্থাপনায় গত বছর হজ করতে যান 1,01,758 জন। এবার যাচ্ছেন 1,27,198 জন। হজযাত্রীর সঙ্গে এবার বেড়েছে খরচও। সরকারি ব্যবস্থায় প্রথম প্যাকেজে খরচ হবে 3,81,508 টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ 3,19,355 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের মৌলিক খরচ ধরা হয়েছে 1,56,537 টাকা। তবে সেবার মান অনুযায়ী টাকার অঙ্কে হবে হেরফের। আপনারা যদি ইনফ্লেশন রেটের সাথে মিলান, তার সাথে চাইতে বেশি ওই সৌদি রিয়ালের দাম বেড়ে গেছে, সে তারপর ডলারের দাম বেড়ে গেছে, সেই বাড়ি ভাড়াও একটু বেড়েছে, সব মিলিয়ে কিন্তু অনেক বেড়েছে।
কোরবানির অর্থ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া সহ অন্যান্য খরচ শোধ করতে হবে অনলাইনে। এজেন্সিগুলোকে আগের মতোই মানতে হবে বিধিনিষেধ। প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে 150 জন এবং সর্বোচ্চ 300 জন হজযাত্রী প্রেরণ করার অনুমতি দেওয়া হবে। যে সকল হজ গমনকারীকে এমআরপি পাসপোর্ট নিয়ে যেতে হবে। প্রতিটি হজ ফ্লাইটে থাকবেন 3 জন করে মুআল্লিম। সৌদি আরবে এজেন্সির অনুমোদনহীন কোনো বাড়িতে হজযাত্রীরা থাকতে পারবেন না বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। রাত 9:45 আমরা ফিরে এলাম। দুর্নীতি খোঁজে দুদক, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। কাউসার বলছেন সুশাসন প্রতিষ্ঠা করতে দুদকের উপর সরকারি চাপ উঠিয়ে নিতে হবে। আলামিন বলছেন দুদক যে উদ্যোগ নিয়েছে সঠিকভাবে তা কার্যকর করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। আর ফারিয়া বলছেন স্বাধীনভাবে দুদককে কাজ করতে দিতে হবে, অন্যথায় দুর্নীতি দূর করা যাবে না। শিমুল বলছেন প্রকৃত দুর্নীতিবাজদের ধরতে কমিশনকে কৌশলে কাজ করতে হবে। লিটন বলছেন দুদক দুর্নীতির খোঁজ করতে গিয়ে ভালো ব্যক্তিদের যেন হয়রানি না করে। রুবেল বলছেন দুদকের কর্মকর্তাদের সততার সাথে কাজ করতে হবে। সঞ্জিদা বলছেন দুর্নীতির খোঁজে গিয়ে দুদকের কর্মকর্তারাই যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রাখতে হবে। তানিয়া বলছেন দুদককে প্রতিটি সরকারি অফিসে দুর্নীতিবাজদের খুঁজে বের করতে হবে। আরিয়ান বলছেন দুর্নীতি দমনে দুদককে জোরালো ভূমিকা পালন করতে হবে। জুবায়ের বলছেন সরকারের কাছে অনুরোধ দুর্নীতি দমনে দুদককে সহায়তা করুন। দর্শকরা আসলে দুদককে শক্তিশালী করার কথা মত দিয়েছেন, দুদক নিরপেক্ষভাবে কাজ করার কথা মনে করছেন, দুদকের উপর সরকারি চাপ তুলে নেওয়ার কথা বলছেন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মন্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে দেশটিতে। নিউ ইয়র্ক, মায়ামি, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো সহ বিভিন্ন বিমানবন্দরের ভেতরে ও বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের সামনেও। এদিকে ট্রাম্প জানিয়েছেন একটি নিরাপদ অভিবাসন নীতি প্রণয়নের পর ভিসা সুবিধা উন্মুক্ত করা হবে। আমরা কিন্তু নির্বাচনের পর যখন ট্রাম্প ক্ষমতা নিলেন তখন অনেকেই বিশ্বাস করছিলেন না যে ট্রাম্প নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন সেগুলো আসলেই বাস্তবায়ন করা শুরু করবেন, কিন্তু একটু তাড়াহুড়োই মনে হচ্ছে। বিশ্বাস করছিলেন না মানে বিশ্বাস করতে চাইছিলেন না আর কি, উইশফুল থিংকিং। বিশ্বাস তো করতেই হবে এবং ট্রাম্প যা যা কিছু বলেছেন তা করতে শুরু করেছেন এবং দ্বিতীয় সপ্তাহে করেছেন। আমার অবশ্য কিছুটা মনে হয় যে তিনি ক্ষমতা নেয়ার আগেই যাদেরকে নিয়োগ দিয়েছেন তাতেও কিছুটা বোঝা গিয়েছে যে তিনি আসলে কি করতে চান বা কি করতে চাইবেন। এটা আসলে খুব বেশি নতুন কিছু করেনি, যে 7টি দেশের উপরে অলরেডি 2011 সালে প্রেসিডেন্ট ওবামা একটা আইন করেছিল যে তাদের কিছুটা নিষেধাজ্ঞা ছিল, সেটা জাস্ট উনি আরো পার্মানেন্ট করেছেন। আমি একটা রিপোর্ট দেখছিলাম, কেটো ইনস্টিটিউট হলো আমেরিকার একটি পাবলিক পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তারা সেই 7টি দেশের একটা তালিকা দিয়েছে। তার খুব এখন পর্যন্ত 1975 থেকে 2015 পর্যন্ত গত 40 বছরে এই দেশগুলোর কোন ব্যক্তির বিরুদ্ধে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ নেই। এটা একেবারেই খুবই অবাক লাগছে। যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ থাকার কথা 9/11 এর পরে সেগুলো দেশের কোনোটিকে কিন্তু এই ব্যানের মধ্যে আনা হয় না। যেমন সবার আগে সৌদি আরবের কথা আসে বা আরব আমিরাতের কথা আসে, যায় ইরান, ইরাক, সোমালিয়া, তাদের মধ্যে থেকে এটি আসলে মানে খুবই মজার তথ্য বলতেই হয় যে তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ নেই, কিন্তু তাদেরকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে ঢুকতে দেয়। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টির চেয়ে অন্য বিষয়ে মনে হয় পুরো বিশ্বের লোকজন এখন তাকিয়ে আছে যে বিশ্ব রাজনীতি, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই এক ধরনের স্থিতাবস্থা তৈরি হয়েছিল বিশ্ব রাজনীতিতে, সেই স্থিতাবস্থাটা মনে হয় একটু নড়েচড়ে বসছে এখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে স্থিতাবস্থা, সেই স্থিতাবস্থা হয়তো ট্রাম্পের এই কারণে খুব বেশি পরিবর্তন হবে না। তবে যেটি হতে পারে যে অর্থনৈতিক অঞ্চলগুলি যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে পৃথিবীতে, স্পেশালি চীন, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে এখানে ব্রাজিল এবং লাতিন আমেরিকা, মেক্সিকো, ওদের যে অর্থনৈতিক অবস্থা সেইটার উপর একটি বড় প্রভাব ট্রাম্প। আমি একটা ওয়েবসাইটে পড়ছিলাম পিপলস আর্মির, চীনের, এবং সেই পিপলস আর্মির ওয়েবসাইটে আমি আজকে দেখলাম যে একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সেখানে বলা হয়েছে যে এতদিন ধরে বাগাড়ম্বর থাকলেও এখন ট্রাম্প এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে সরাসরি হয়তো ভয়াবহ যুদ্ধের দিকেও সেটা যেতে পারে। বিশেষ করে যে সন্ত্রাসীদের ভয়ে এই বাধাটা ব্যানটা দেওয়া হচ্ছে, তারা আসলে এখন চাইলে আসলে আমেরিকাকে আরো বেশি টার্গেট করতে পারে। অবশ্যই আমার তাই মনে হয়। দেখা যাক ট্রাম্প আর কি করছেন। আমরা অন্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। অক্সিজেন ছাড়াও টিকে থাকে প্রাণ। সাগরতলে গবেষণায় আণুবীক্ষণিক এই ধরনের প্রাণীর খোঁজ পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন এই গবেষণার পর সময় এসেছে প্রাণীবিদ্যার বই নতুন করে লেখার। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব ইউক্রেনের খাবার দিয়ে তৈরি পোর্ট্রেটের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
রাত 9টায় বাংলাদেশ।